এবং পরবর্তীকালে উনি আমার শ্বশুরমশাই হন। সেই প্রফেসর সাহেবের একটাই দাবি ছিল, আমি যেন ওনার মেয়েকে বিয়ে করি। এই দেশে ডাক্তারি পড়তে এসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার দেশের সাথে যোগাযোগ ক্রমশ কমে আসছিল। ঠিক সেরকম একটা সময় আমার সিনিয়র ডাক্তারের কথা শুনে আমি আমার মেয়েকে বিয়ে করি। এটা ঠিকই অনা যে আমার প্রথম স্ত্রী থাকতে আমি দ্বিতীয় বিয়ে করি। আমার প্রথম বিয়ে থেকে কোনো সন্তান ছিল না সে সময়। ইনফ্যাক্ট এটাও সত্যি যে আমার দ্বিতীয় বিয়ে থেকে আমার প্রথম সন্তান হয়, আর তারই নাম ঐশ্বর্য। তারপরে আমি কিছুদিনের জন্য আমার দেশে ফিরে যাই। তখন আমার স্ত্রীর গর্ভে শালুক আসে। সন্তানের জন্মের কিছুদিন পরেই আমার প্রথম স্ত্রী মারা যান। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ। পরে আমি তার কথা মেনে নিই এবং আবিরকে আমার বাড়িতে ডাকি। ঠিক এইভাবে আবিরের সাথে আমার আলাপ। আচ্ছা, তো আপনার মেয়ে আত্মহত্যা করতে গেছিল কেন? কারণ আমি গোড়া থেকেই জানতাম, ইনফ্যাক্ট আবিরের সাথে কথা বলেই আমি বুঝেছিলাম যে আবির শুধুমাত্র ওকে বন্ধু হিসেবে মানত। তাই যখন আমার মেয়ে ওকে প্রপোজ করে তখনও কোনো উত্তর দিতে পারে না এবং স্পষ্ট জানায় যে ও ওকে শুধু বন্ধু হিসেবেই মানে। আমি এটা এখন বুঝতে পারি যে যতটা অ্যাট্রাক্টেড আমার মেয়ে তার প্রতি হয়েছিল, ও কিন্তু সেইভাবে অ্যাট্রাক্টেড হয়নি। আসলে কি জানেন, ঐশ্বর্য যখন আবিরকে প্রপোজ করে আর আবির যখন রিজেক্ট করে, সেই ধাক্কাটা ঐশ্বর্য সামলাতে পারেনি, তাই সুসাইড অ্যাটেম্প্ট করে। যখন এই অ্যাক্সিডেন্টে বা এই ইনসিডেন্টের মুখোমুখি হয়, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল পৃথিবী ভেসে যাক, যে করে হোক আমার মেয়েকে আমাকে বাঁচাতে হবে। ইনফ্যাক্ট তখন গিয়ে আমি আবিরের মুখোমুখি দাঁড়াই এবং ওকে বলি যে ওই দায়ী আমার মেয়ের এই অবস্থার জন্য, এবং ওকে বলি, জিজ্ঞেস করি যে ওকে আমার মেয়েকে ভালোবাসে না বাসে না। আর আমি ওকে বলি যদিও নাও ভালোবাসি, ভালোবাসার অন্তত অ্যাক্টিংটা করুক আমার মেয়ের সামনে, যাতে আমার মেয়ে ভালো হয়ে উঠুক। এবং এই ইনসিডেন্টের পরে যেখানে ও আমার কথায় মিথ্যে কথা বলেছিল, তারপরে আমার মেয়ে সেরে ওঠে। তারপর আমরা মিউচুয়ালি ডিসাইড করি এবং আবিরকে বিয়ের প্রস্তাব দিই। ইনফ্যাক্ট ওদের বিয়ের পেছনে সব থেকে বেশি ইনিশিয়েটিভ আমি নিয়েছিলাম। সেই সময় কি আবির আপনাদের একবারও জানিয়েছিল যে আবিরের সঙ্গে শালুকের বিয়েটা হয়ে গেছে? ও আমাকে অনেকভাবেই চেষ্টা করেছিল জানাতে, আমি সেটা অ্যালাউ করিনি। ইনফ্যাক্ট আমি যদি কোর্টকে সত্যি কথা জানাই, তাহলে আমার বলতে হয় যে ওদের বিয়ের ইনিশিয়েটিভ মানে সব থেকে বেশি আমি সেই ইনিশিয়েটিভটা নিয়েছিলাম। ও বিয়ের আগে চেষ্টা করেছিল আমাকে অনেকগুলো কথাই বলার, কিন্তু আমি গুরুত্ব দিইনি। অবশ্যই এটা ঠিক যে শালুকের কথা ও ঐশ্বর্যকে জানিয়েছিল। অবশ্য এটা বলেছিল যে ও একজনকে ভালোবাসে এবং তার নাম শালুক। দেখুন, প্রাথমিকভাবে জানাই যে ইউনিভার্সিটির ল্যাবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা বিস্ফোরণে ওর চোখগুলো পার্শিয়ালি ড্যামেজড হয়। সেখান থেকে ওর চিকিৎসা করতে করতে এবং অপারেশনে অনেকটাই সুস্থ হয়ে গেছিল। ঠিক সেই সময় একটা ভুল ওষুধ প্রয়োগ করে তার চোখগুলোকে পার্মানেন্টলি ড্যামেজ করে দেওয়া।
ভুল ওষুধ প্রয়োগ করে মানে? কে ভুল ওষুধ প্রয়োগ করেছিল? ইওয়ানা, কথাটা খুবই লজ্জাজনক আমি জানি, তবু আজ এই কোর্টে দাঁড়িয়ে আমাকে সত্যি কথাটা বলতেই হবে। ভুল ওষুধ প্রয়োগ করেছিল আমারই মেয়ে ঐশ্বর্য। না 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 না, ভুল ওষুধ দিয়েছিল শালুক। অর্ডার। আস্তে আস্তে, আপনি এখন কথা বলবেন না। অবজেকশন ইওর অনার। উনি যদি জানতেন যে ঐশ্বর্য ভুল ওষুধ প্রয়োগ করেছেন, তাহলে উনি তো সৎ মানুষ, মহান মানুষ, তাহলে এতদিন ধরে সবার সম্মুখে তা বলেননি কেন? এখন তাই করে বলছেন কেন? এই প্রশ্নের উত্তর ওনাকে এক্ষুনি দিতে হবে। ইওয়ানা, আপনারা যদি একই প্রশ্ন থাকে আমি উত্তর দিচ্ছি। আমার কাছে আগে কোনো প্রমাণ ছিল না, সন্দেহ ছিল কিন্তু কোনো প্রমাণ ছিল না, কিন্তু আজ আমার হাতে প্রমাণটা আছেই। ইওয়ানা। অবজেকশন ইওর অনার। কোন প্রভাবশালী ব্যক্তি টাকার জোরে প্রমাণ যে কিনতে পারেন তা গতকাল আমরা দেখতে পেয়েছি এখানে। আমার বিপক্ষীয় বন্ধু পার্থবাবু একজন সাক্ষীকে ৫,০০০ টাকা দিয়ে কিনেছিলেন, আর ডাক্তারবাবু তো নামি ডাক্তার, উনি হয়তো ৫০,০০০ টাকার বিনিময়ে কিংবা ৫০ লাখ টাকার বিনিময়ে কোনো সাক্ষ্য প্রমাণ জোগাড় করে এনেছেন, তাও তো হতে পারে স্যার। অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু আদালত কক্ষে দাঁড়িয়ে যেসব অসাংবিধানিক কথাবার্তা বলছেন, আমার মনে হচ্ছে তাতে হয়তো উনি ওনার আইনজ্ঞ হিসেবে রেজিস্ট্রেশনটা হারাতে পারেন। এবং আবিরের মনের কথা জানতে পারে, তখন সে আঘাতটা পায়, আর সেই মুহূর্তে সেই আঘাতটা আমার মেয়ে সহ্য করতে পারেনি। আসলে কি জানেন কেউ না, আমার মেয়ে খুব আদরে মানুষ হয়েছে। ও জীবনে যা যা চেয়েছিল আমি সবই দিয়ে এসেছি, তাই জীবনে যে নাও শুনতে হয় তার অভ্যেসটা ওর ছিল না। ওই কথাটা জানি না ইওয়ানা, যে সবসময় জীবনে সব চাইলে সবটা পাওয়া যায় না। ওমা ওমা, দেখো বাপি বাপি আমাকে কেমন কাঠি করছে। আমার বাপি যদি আমার বিরুদ্ধে যায় তাহলে আমি কেসটা কি করে জিতবো বলো তো? মিমি, তুই কিন্তু শুধু শুধু এখনো ভয় পাচ্ছিস। তুই যেমন তোর বাপিকে ভয় পাচ্ছিস, মনে রাখিস তোর বাবারও কিন্তু বাবা আছে। দেখছিস না আমাদের উকিল কিরকম কেসটা লড়ছে? দেখিস না আমাদের উকিল কেসটাকে কোথায় নিয়ে যায়, তখন বুঝবি যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম। এখন একটু চুপ কর। বেশ, যদি আবিরের অন্য জায়গায় কথা দেওয়া থাকতো এবং সে কথা আপনার মেয়েকে মুখ ফুটে বলতো, তাহলে পরে বিয়ে করতে রাজি হলো কেন? অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু একই প্রশ্ন বারবার করে যাচ্ছেন। যে কথাটা আমরা একটু আগে জানলাম, উনি সেই প্রশ্নটাই আবার করছেন। আমি জানি না এর থেকে উনি ঠিক কি বলতে বা বোঝাতে চাইছেন বা কি প্রমাণ করতে চাইছেন। অবজেকশন। একটু আগে উনি বলছিলেন না যে জেরা করার কতগুলো নিয়ম আছে, একজন আইনজ্ঞ কিছু এথিক্স থাকা প্রয়োজন। স্যার, আপনার কি মনে হয় এগুলো তিনি মেনে চলছেন? যদি তাই হয় তাহলে আমার জেরার মাঝখানে উনি ঢুকে অনর্থক কথা বলে আমার জেরাটাকে উনি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেন না। আর আবির আমার ওই হেল্পলেস স্টেটটা দেখে, আমি যে কতটা অসহায় বাবা সেটা দেখেও হ্যাঁ বলেছিল, আমাকে সাহায্য করতে হ্যাঁ বলেছিল। আচ্ছা, আপনার কি মনে হয় স্যার, একজন মানুষ যদি তার একজন ভালোবাসার মানুষ থেকে থাকে এবং তাকে আপনি অনুরোধ করলেন বিয়ে করতে, সে একটি মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল,
তো এর মধ্যে এক ধরনের নষ্টামি কি লুকিয়ে নেই? এতে কি প্রমাণ হয় না যে ছেলেটির মোরাল বলে কিছু নেই? না, আই এম সরি না, এই কথা দিয়ে এটা প্রমাণ হয় না। আলবাত করে আপনি মিথ্যা কথা বলছেন। আপনি ওকে আড়াল করতে চাইছেন। আপনি বাবা হয়ে এক মেয়েকে বাঁচানোর জন্য আরেক মেয়ের জীবন বিসর্জন দিতে চাইছেন। লজ্জা করেন আপনার? ডাক্তারবাবুর সঙ্গে এইভাবে হুমকি দিয়ে কথা বলছেন উনি? এটা কিন্তু উনি করতে পারেন না। ফাঁদে ফেলার চেষ্টা করছে দাদা, ডাক্তারবাবুকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, দেখছো না? ডাক্তারবাবু, আপনার সত্যিগুলো সব মিথ্যে দিয়ে তৈরি। আপনি মিথ্যেটাকে সত্যি বলে চালানোর চেষ্টা করছেন। আপনি নিজে দাঁড়িয়ে থেকে ওদের ডিভোর্স করে দিয়েছিলেন, সে কথা আপনি ভুলে গেছেন? আমি কিছুই ভুলিনিও না। আমার উকিল বাবু এখানে যেটা বলার চেষ্টা করছেন আমি কোনোটাই ভুলিনি। আর আমি যদি কোর্টকে না জানাতাম তাহলে এত স্পষ্টভাবে আপনিও কোনোদিন জানতে পারতেন না। আমি নিজে হাতে নিজের মেয়েকে তার স্বামী থেকে দূরে করেছিলাম, সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সেদিন কেন করেছিলেন? তার মানে আপনি চেয়েছিলেন আপনার মেয়ে সুখে থাকুক, স্বামীর সঙ্গে ঘর সংসার করুক। সব বাবাই তো তাই চায়, এই চাওয়ায় তো কোনো অন্যায় নেই। না, বেশ, আমারও তো সেই একই প্রশ্ন। তাহলে আপনি আপনার চাওয়া থেকে সরে এলেন কেন? আজ আপনি আপনার মেয়ের বিরুদ্ধে কোর্টে এসে সাক্ষ্য দিতে এলেন কেন? কারণ আমি জানি আমার এই মেয়ে সংসার করার উপযুক্ত নয়। তাই আমার এই মেয়ে কোনো ভালো ছেলের সাথে থাকারও যোগ্য না। ও আবিরকে অন্ধ করে দিতে চেয়েছিল, শুধু ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আবিরের দুটো চোখ নষ্ট হয়ে গেছে। আর আজ আমার শালুক মারও এক চোখ নেই, শুধুমাত্র ওর জন্য। আপনি জানেন নাকি এই ঘটনাটা আপনি জানেনই না? না, নিজের স্বামীর চোখের দৃষ্টি ফিরিয়ে দেবে বলে আমার শালুক মা নিজের একটা চোখ দান করেছে। এই ঘটনাটা জানেন আপনি? এইগুলো স্টার্ট। একটা গ্রামের মেয়ে, অশিক্ষিত, লেখাপড়া জানে না, সাধারণ মেয়ে, তার বুদ্ধিও খুবই সাধারণ। সে এইভাবেই আবেগকে কুক্ষিগত করতে চেয়েছে, এইভাবে শ্বশুরবাড়িকে হাত করতে চেয়েছে। এটা উদ্দেশ্য প্রণোদিত। সরি আনা, আমি উকিল বাবুর সাথে একমত হতে পারলাম না। আমি কোনোভাবে মানতে রাজি নই যে এর পেছনে শালুক মার কোনো উদ্দেশ্য ছিল। শালুক মায়ের কোনোদিন কোনো উদ্দেশ্য ছিল না। আর কোনো উদ্দেশ্য থাকলে তাহলে সে নিজের চক্ষু দান করতো কেন? আপনি একটি মেয়ের এত বড় স্যাক্রিফাইসকে খুব ছোট্ট করে দেখার চেষ্টা করছেন, আর একটা মেয়েকে ডেলিবারেটলি অসম্মান করার চেষ্টা করছেন আপনি। আই মাস্ট সে দিস। আপনি জেরা চলাকালীন এইভাবে কোর্টে দাঁড়িয়ে একজন লয়ারকে অপমান করতে পারেন না। আপনি যেদিকে আপনার কথাবার্তা নিয়ে যাচ্ছেন সেখানে আপনার অপমানই প্রাপ্য। এর থেকে ভালো কথা আমি আপনাকে বলতে পারছি না। আই এম সরি। স্যার আপনি দেখুন স্যার, আমি যাকে জেরা করছি তিনি সাংঘাতিক ভাবে কেমন খেপে উঠেছেন, অ্যারোগেন্ট হয়ে উঠেছেন একটা সত্যিকে মিথ্যে প্রমাণ করার জন্য। দেখুন স্যার, আপনি আপনার আরো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আসতে পারি? আরে প্লিজ কাম ইন, আসুন প্লিজ, আসুন বসুন প্লিজ। আপনি বলেছিলেন আমাদের যোগাযোগ করতে। হ্যাঁ, আমি আপনাদের আসতে বলেছিলাম। ব্যাপারটা হচ্ছে যে সূর্যবাবুকে তো এই কেসটার জন্য একবার জেরা করা দরকার। মানে ইনফ্যাক্ট সামনেই ওনাকে ডাকতে হবে আমাদের, তো সেই বিষয়ে কিছু ইনফরমেশন নেওয়ার ছিল। সৌর্য সম্পর্কে যা বলার আমি তো বলেছিলাম আপনাকে। না আমি জানি,
না, আপনি তো আপনার মতো করে বলেছিলেন, কিন্তু আমার আরো কিছু জানার আছে। সেই কারণেই দেখুন, আমি আপনাকে এম্বারেস করতে চাইনি, তো সেই কারণেই আমি ওনাকে বলেছিলাম যে আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আমার তো এম্বারেসড হওয়ার কিছু নেই পার্থবাবু। হ্যাঁ, নদী আমার জীবনের ঘটনা অনেকটাই জানে, কিন্তু আমি যতটা জানি ততটা তো ও জানে না। তাই আমার মনে হলো যে আমারই হয়তো এখানে আসা উচিত। অ্যাকচুয়ালি আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু ও নিজেই বলল সৌর্যকে নিয়ে যখন কথা হবে ও সেখানে থাকতে চায়। ভালো তো, মানে আপনার যদি মানসিক শক্তি এতটা থাকে তাহলে ইউ মোস্ট ওয়েলকাম। মানে রাদার আপনার এই শক্তিটাকে আমি সম্মান করি। বলুন আপনি কি জানতে চান? দেখুন, উনি যে অপরাধগুলো করেছেন সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভয়ঙ্কর। মানে উনি যে শুধু বিয়ের পর আপনার উপর টর্চার করেছে, আপনাকে মারধর করেছে সেটা নয়, উনি একটা মেয়েকে কিডন্যাপ করে অনেক দিন লুকিয়ে রেখেছিলেন, এবং সেটাও খুব প্ল্যান মাফিক। তো সেক্ষেত্রে এটা তো গুরুতর মানে অপরাধ না? হ্যাঁ জানি, এটার জন্য ওর ফাঁসিও হতে পারে, তাই তো? না, এরকম চট করে তো ফাঁসি হয় না। ফাঁসি না হোক, অন্তত যাবজ্জীবন সাজা তো হতেই পারে। হ্যাঁ, তা তো হতেই পারে। ও যা অন্যায় করেছে তাতে ওর যা শাস্তি হওয়ার হোক, এতে তো আমার কিছু বলার নেই। না মানে আপনারা তো এখনো অফিসিয়ালি স্বামী স্ত্রী। আপনার কি মনে হয় এরপরেও আমাদের বিয়েটা কি টেকে? দেখুন, এরপরেও বিয়েটা টেকাবেন কি টেকাবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আইনের খাতায় বিয়েটা এখনো টিকে আছে। এই কারণে যদি আমাকেও কোনো শাস্তি ভোগ করতে হয় তাহলে আমি সেটা করতে রাজি আছি। এ কি বলছেন? আপনাকে কেন শাস্তি ভোগ করতে হবে? তাহলে? না না, মানে আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে সূর্যবাবুকে নিয়ে আপনার প্ল্যান কি? সৌর্যকে নিয়ে আমার প্ল্যান? না, আবির ভুল করেছে ঠিকই, কিন্তু উল্টো দিকে এত বড় এবং এত বেশি ভুল হয়েছে, আমার মনে হচ্ছে যে আবিরের ভুলটা সেই ভুলের কাছে দাঁড়াবেই না। সুতরাং আমার মনে হয় আপনি আশ্বস্ত হতে পারেন যে কেসটা আমরা জিতছি। ও, তাহলে তো আবিরের শাস্তি হবে না। আসলে কি বলুন তো, আমি না আবিরের ক্যারিয়ার নিয়ে খুব ভাবছি। ও জানেন তো খুব ব্রাইট ছেলে, ওর ক্যারিয়ার খুব ব্রাইট। আমিও তাই ভাবছি, তবে শালুক মেয়েটি কিন্তু খুব ভালো, অসাধারণ। আর জানেন, এই মেয়েটাকে আমরা কত ভুল বুঝেছি, ওকে কোনোদিন আমরা বুঝতেই পারিনি। প্রথম থেকে যদি ওর কথায় বিশ্বাস করতাম তাহলে তো আবিরের জীবনে এমন একটা দিন কোনোদিনও আসতো না। আপনি আমায় একটা কথা বলুন তো পার্থবাবু, সৌর্য কি একাই শাস্তি পাবে? ঐশ্বর্যের কোনো শাস্তি হবে না? সৌর্য যে কাজগুলো করেছিল সেটা ঐশ্বর্যের যথেষ্ট মদত ছিল। ইনফ্যাক্ট ঐশ্বর্যই ওকে ফোর্স করেছিল এই কাজগুলো করতে। এইভাবে কথা বলিস না দেখি। সৌর্য কোনো কচি বাচ্চা ছেলে না যে ওকে বাধ্য করে কেউ কোনো কাজ করাতে পারবে। তুই বোধহয় আমার কথাটা বুঝতে পারছিস না বা বুঝতে চাইছিস না। আমি সে কথা বলিনি। আমি বলেছি যে একই অপরাধে একজনের শাস্তি হবে আর আরেকজনের শাস্তি হবে না, সেটা কি করে হয়? তুই আমার কথার ভুল ব্যাখ্যা করছিস। না না, ঐশ্বর্য শুধু একটা কারণে নয়, ও আরো অনেক কারণে শাস্তি পাবে। তবে ওর লয়ার যেভাবে মাটি আঁকড়ে পড়ে আছে, বাট উনি চাইছেন যে করে হোক ওনার ক্লায়েন্ট ঐশ্বর্যকে নির্দোষ প্রমাণ করতে। চিন্তা করবেন না, আমি কোনো দিক থেকে কোনো ফাঁক রাখবো না। উনি কেন কথা বলতে যাবেন? উনি তো আর সৌর্যর লয়ার নন, তাই না? আমি সে কথা বলিনি নদী, আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম। কথা সেদিন হবে, এখানে নয়, আদালতে। কথা তো নয়, জেরা হবে, জেরা। তাই না পার্থবাবু? আমার মনে হয় আমার কাছ থেকে আপনার যা যা জানার ছিল তা জানা হয়ে গেছে। তাহলে আমি আজকে কি আসতে পারি? হ্যাঁ, আমার আসলে এটুকুই কথা ছিল। তুই যেতে পারিস মানে? আমি কি থাকবো নাকি? আমিও তো যাব। দেখ, তুই যাবি কি যাবি না সেটা তো আমি জানি না,
আমার কথা বলা শেষ হয়ে গেছে, তাই আমি এখন আস্তে আস্তে এগোই। তোর যদি আরো কিছু বলার থাকে তাহলে তুই বল না। পার্থবাবু, আমি আসি। আরে কি আশ্চর্য, আমার আর কি কথা বলার থাকবে? দেখি, যা বলার ছিল আমার তো কথা হয়েই গেল। আবিরের ব্যাপারটা তো জেনে নিলাম, ওইটুকুই তো আমার জানার ছিল। আচ্ছা, আপনি যেন কি করেন? আমি একজন ইঞ্জিনিয়ার, আমি চাকরি করি। ও, তাহলে তো আপনার বেশ ক্ষতি হচ্ছে। কেন? আমাদের বাবার আসলে ট্রান্সফারেবল জব ছিল। শুধু দিল্লিতেই নয়, দিল্লিকে বেস করে বেশ অনেক শহরে ওনারা ঘুরেছেন। তো বারবার স্কুল চেঞ্জ, এক শহর থেকে আরেক শহরে যাওয়া, এসব কথা ভেবেই আমাদের কলকাতায় মামা বাড়িতে রাখা হয়েছিল। আর দিদা, মামা, ওনারা সবাই চেয়েছিলেন আমরা ওনাদের সাথেই থাকি, তাই সব মিলেমিশে আর কি। বুঝলাম। আপনাদের দুজনের মধ্যে কে বড়? আমরা অ্যাকচুয়ালি 1 বছরের বয়সে ডিফারেন্স আমাদের, আমি বড়। আচ্ছা, তো মানে ফিউচার নিয়ে কি প্ল্যান আপনার? ফিউচার প্ল্যান? সরি, কিছু মনে করবেন না, মানে আপনার পার্সোনাল স্পেসে ঢুকে পড়েছিলাম। আপনি বিয়ের কথা বলছেন? ভালো ছেলে পেলে নদী নিশ্চয়ই বিয়ে করবে। আসলে কি হয়েছে বলুন তো, আমার বিয়ের ব্যাপারটা ও খুব ভয় পেয়ে গেছে। না, সেটা ঠিক না, মানে পৃথিবীর সব মানুষ তো এক হয় না, তাই না? না না, সব ছেলে একরকম হয় না। আর সেই অনুযায়ী ও নিজের মনকেও ঠিক করে নেবে। আমার তো মনে হয় সিদ্ধান্তটা ও খুব তাড়াতাড়ি নিয়ে ফেলবে। নদী, আমার মনে হয় পার্থবাবু তোর সঙ্গে আরেকটু কথা বলতে চান। আমি বরং এগোই, বুঝলি? আমার না একটু কাজ আছে। কি আশ্চর্য, আমার সঙ্গে আবার ওনার আলাদা করে কি কথা বলার থাকতে পারে? আমিও যাবো, যা কথা বলার সেটা তো হয়ে গেল। চল, আমিও যাবো। আচ্ছা, আমিও আসছি তাহলে। না, বলছিলাম যে আপনার যদি খুব ব্যস্ততা না থাকে, খুব ইম্পর্টেন্ট কোনো কাজ না থাকে, তাহলে আপনি একটু থেকে যান। মানে না, মানে কেসটা নিয়ে একটু ডিটেলে আলোচনা করে নিতাম। বললাম না, উনি কেসের ডিটেল আলোচনা করবেন। তুই থাক নদী, আমি বরং যাই। আচ্ছা, কেসটার ডিটেলটা তো বোধহয় আপনার জানা। মানে বড় মামু তো এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলেছেন, তাই না? হ্যাঁ, জানা, কিন্তু আরো কতগুলো ছোটখাটো বিষয় আর কি, মানে সেই ডিটেলগুলো জেনে নিলে কাজ করতে সুবিধা হবে। ও আচ্ছা, আপনি কি জানতে চান বলুন। আমি এগোই। হ্যাঁ, আপনার তো আবার তাড়া আছে বলছিলেন। হ্যাঁ, আমার সত্যি খুব তাড়া আছে। আর আমার মনে হয় নদীর সঙ্গে কেস নিয়ে ছোটখাটো ডিটেল জানতে আপনার বোধহয় বেশ সময় লেগে যাবে। অতটা সময় আমার সত্যিই নেই পার্থবাবু। আমি তাহলে আসি। দেখা হবে। দেখি দেখি বাড়িতে একটু বলিস, কেস নিয়ে আলোচনা করছি বলে আমার একটু দেরি হবে যেতে। কোন বাড়ি নদী? বাড়ির লোক যদি জানতে পারে যদি পার্থবাবুর সঙ্গে কেস নিয়ে আলোচনা করছিস, সে যে কেসই হোক, তার আপত্তি করবে। অবজেকশন, ইওর অনার। আমাদের হাতে কিন্তু এখনো প্রমাণ কিছু আসেনি। তার আগে উনি যেভাবে প্রশস্তি গাইছেন, তাতে আমার সন্দেহ হচ্ছে যে কোথাও একটা সন্ধি তৈরি হয়েছে। আমার বিপক্ষীয় বন্ধু পার্থবাবু এবং আমার মক্কেল ঐশ্বর্যর বাবার মধ্যে একটা সন্ধি তৈরি হয়েছে। অবজেকশন। অবজেকশন, ইওর অনার। উনি যেভাবে সন্ধি শব্দটা ব্যবহার করলেন, এটা অত্যন্ত অপমানজনক। এইভাবে যদি উনি বারবার পার্সোনাল অ্যাটাক করতে থাকেন, তাহলে আমার ক্ষেত্রে এই কেসটা এগিয়ে নিয়ে যাওয়া মুশকিল হবে। সেক্ষেত্রে আমি ওয়াক আউট করতে বাধ্য হব। আমি একজন আইনজ্ঞ হিসেবে অত্যন্ত অপমানিত বোধ করছি, এবং আমি ওনার কাছে জানতে চাইছি যে উনি সন্ধি বলতে আসলে কি বোঝাতে চাইলেন। ওনাকে বলতে হবে। আরে মশাই,
আপনি নিজে স্যাটিসফাইড হলে তো হবে না, আমাদের প্রমাণটা দেখাতে হবে। দেখুন পার্থবাবু, আপনি একটা কেস লড়ছেন, আপনি যার হয়ে কেসটা লড়ছেন তার সপক্ষে একটা প্রমাণ নিয়ে এসেছেন, নিয়ে এসে নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছেন। না, আগে প্রমাণটা আমাদের দেখান, স্যারকে দেখান। তার আগে আপনি কোন অধিকারে নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছেন? হ্যাঁ, কোন অধিকারে আপনি প্রশস্তি গাইছেন? হ্যাঁ, মানলাম যে উনি একটা প্রমাণ এখানে আজকে নিয়ে আসবেন, তারপরও প্রশ্ন আছে, আজ কেন উনি আনবেন প্রমাণটা, এতদিন কেন আনেননি? তার মানে একটা এই সময়টার মাঝখানে একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা আমরা খুব ভালো করে অনুমান করতে পারি। হ্যাঁ স্যার, আপনি এখন কথা বন্ধ করুন, আমরা প্রমাণ দেখতে চাই। ওমা, কি প্রমাণ দেবে গো? সেদিন তো তুমি আর আমি ছাড়া ওখানে আর কেউ ছিল না। তাহলে বাপি এমন কি প্রমাণ দেবে যার জন্য এটা প্রমাণ হয়ে যাবে যে আমি আবিরের চোখ নষ্ট করার জন্য দায়ী? মিমি, সেটাই তো বুঝতে পারছি না। তবে কিছু তো নিশ্চয়ই একটা জোগাড় করেছে, নয়তো এত জোর গলায় বলছে কি করে? সত্যি এরকম ঘরশত্রু বিভীষণ একটা মানুষ হতে পারে আমি ভাবতেই পারছি না। এখনো একই বাড়িতে আছি, আর দেখ অন্যের হয়ে কিরকম গলা চড়াচ্ছে, দেখেছিস? নিজের মেয়ের থেকে অন্যের প্রতি দরদ একবারে উতলে উঠেছে তোর ভাবির। বুঝতে পারছো না? এতদিন তো দরদটা দেখাতে পারেনি। ও তো একটা মেয়ে না, তাই এখন দরদ উতলে উতলে পড়ছে, দরদ দেখানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।